আগামী নির্বাচনে ভোট দেওয়ার আগে আপনি আপনার পছন্দের প্রার্থীকে জিজ্ঞেস করে নেবেন আপনার ভাত কাপড়ের চিন্তা নিয়ে উনি কতটুকু চিন্তিত। কেন এই কথা বললাম? কারণটা হলো বেকারত্ব। দেশে এখন বেকার ৭৪ লাখ যুবক যুবতী। মঙ্গলবার এক সেমিনার। একবার চিন্তা করেন চাকরির বাজারে কতটা খারাপ অবস্থা হলে একটা যুগকে কলিযুগ বা কিয়ামতের সাথে তুলনা করা যেতে পারে। ব্রিটিশ সময় থেকে অর্থাৎ লর্ড ক্লাইভ থেকে লুইস মাউন্টেন বাটেন, মোহাম্মদ আলী জিন্নাহ থেকে ইয়াহিয়া খান, ৭২-এর মুজিব থেকে ২৪-এর শেখ হাসিনা এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বর্তমান ইন্টেরিয়াম সরকার অর্থাৎ ইউনূস সরকারের সময় থেকে এর মূল সমস্যাটা কি জানেন? আসলে আমাদের সমাজের শাসকেরা আমাদের সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে একেবারেই চিন্তিত না। কিছু সমস্যা যদি টিকিয়ে রাখা যায় তাহলে বরং তাদের জন্যই ভালো। এতে একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য ভালো হয় এবং তাদের নির্দিষ্ট স্বার্থ হাসিল হয়। আচ্ছা, খুব সহজ একটা প্রশ্ন করি আপনাদের। বলেন তো, যে ছেলেটা সদ্য অনার্স বা মাস্টার্স পাশ করে বের হয়েছে, সে চাকরি পাওয়ার জন্য এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবে? আদৌ কি এটা সম্ভব? সুতরাং আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব বা অনুসন্ধান করার চেষ্টা করব এই বেকারত্বের নানান দিক এবং এখানে আমাদের শাসকদেরও বা কী উদাসীনতা আছে। বাংলাদেশের বেকারত্ব নিয়ে আমরা গভীর অনুসন্ধান করব, তবে তার আগে আরও একটি কোশ্চেন রাখতে চাই আপনাদের কাছে। আচ্ছা বলুন তো, ঝাড়ু দেওয়ার জন্য একজন পরিচ্ছন্নতা কর্মীর সর্বোচ্চ লেভেলের শিক্ষাগত যোগ্যতা কী থাকা উচিত? উত্তরটা খুবই সহজ, আমিই বলছি, সেটা হলো মাস্টার্স ডিগ্রি পাশ করা লাগবে। আমার এই কথার প্রমাণ হলো 18ই নভেম্বর 2024 সালে প্রথম আলোয় প্রকাশিত এই সংবাদটির মাধ্যমে, যেখানে হেডলাইন করা হয়েছিল কাজের সাথে শিক্ষার সংযোগ বাড়াতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই প্রশ্ন এবং এই উত্তর খোঁজার পরে হয়তোবা ভিডিওটা এখানে শেষ করা যেত, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে বেকারত্ব নিয়ে না, বেকারত্বের নানান দিককে আসলে অনুসন্ধান করা। প্রশ্ন হলো, বেকারত্বের এই সমস্যাটা কি শুধুমাত্র আজকের দিনের বা আজকের দুনিয়া, নাকি এর পিছনে রয়েছে বিরাট পলিটিক্যাল ইকোনমি? এর উত্তর খুঁজতে হলে আমাদের অনুসন্ধান করতে হবে শত শত বছর আগের ইতিহাস। দেখতে হবে ইংরেজদের নানান রকমের আইন কিভাবে এই ভূখণ্ডের মানুষের উপরে নানান ধরনের অনিয়ম এবং অবহেলিত করে রেখেছে। কীভাবেই বা দেশভাগের পর সেই পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য আয় রোজগার আর চাকরি বাকরি হয়ে উঠেছে রীতিমতো একটি চ্যালেঞ্জ। দেখতে হবে কীভাবেই বা বাংলাদেশের শহরগুলো গড়ে উঠল, যেখানে চাকরির জন্য ছুটে আসতে শুরু করলো হাজার হাজার মানুষ। আমাদের দেখতে হবে পাকিস্তান আমলে যে গ্রাজুয়েট শিক্ষিত বেকার চালু হয়েছিল তা আজও 2025-এ এসে কেন বিদ্যমান। আমরা আজকের ভিডিওতে খুঁজে দেখার চেষ্টা করব এই বেকারত্বের একেবারে রুট লেভেল। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা শুরু করব ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে অর্থাৎ বাঙালি রেনেসাঁ যুগ থেকে। এই যেমন ধরেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবাই রীতিমতো পড়াশুনো করে হয়েছিলেন উচ্চশিক্ষিত। আচ্ছা, তাদের জন্যও কি চাকরি বাকরি খুব একটা সুবিধাজনক ছিল? এমন যদি প্রশ্ন রাখি তাহলে উত্তরটা হবে খুব সহজ, আর সেটা হচ্ছে না, তাদের সময়ও চাকরি বাকরি এত সহজ ছিল না। সেই সময়ও ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ছাত্ররা 10 টাকার চাকরির জন্য ছুটে বেড়াতো রাস্তায়, আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে তাদেরও জুতার ছাল ক্ষয় হতো। সুতরাং এগুলো আলোচনা করলে দেখা যায় এটাই কিন্তু বেকারত্বের শ্রেষ্ঠ উদাহরণ নয়। যে পাকিস্তান রাষ্ট্র প্রকল্প শুরু হয়েছিল মুসলমানদের জন্য আলাদা একটি রাষ্ট্র পরিকল্পনা করার মধ্য দিয়ে, সেই দেশও এই ভূখণ্ডের মানুষের জন্য উন্নয়ন করতে পারল না। সার্বিকভাবে উন্নয়নের কত দিক যে ব্যাহত হলো তার একটা বিরাট প্রমাণ হচ্ছে ঝাঁকে ঝাঁকে এই শিক্ষিত বেকার উৎপাদন করা। তাহলে কি এটা বলা যায় না ব্রিটিশ কলোনিয়াল পরম্পরায় বেকার উৎপাদন অব্যাহত থাকলো? এবং সর্বশেষ জিন্নাহর পাকিস্তান শাসন আমলেও সেই একইভাবে বেকার উৎপাদন হতে থাকলো।
এই বেকার উৎপাদন হতে হতে এই ভূখণ্ড বা এই দেশ ভাগ হলো, তখনই তৈরি হলো জাতীয়তাবাদী নানান ধরনের আন্দোলন, বা বাংলার মানুষের মধ্যে তৈরি হলো স্বাধীন হওয়ার সেই আক্ষেপ। হয়তো তারা ভেবেছিল স্বাধীন দেশের একটি মানচিত্রের মধ্যে তাদের বেকারত্ব ঘুষবে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই তৈরি হলো বাংলাদেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বেকারদের কথা মাথায় না রেখে যখন কোনো পরিকল্পনা ছাড়াই বিশ্ববিদ্যালয় তৈরি হতে থাকলো, তখনই সমস্যাটা আরও বিস্তার আকারে ধারণ করলো। প্রতি বছরই তখন তৈরি হতে থাকলো হাজার হাজার শিক্ষিত বেকার জনগোষ্ঠী, যে বেকারের সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে 2025-এ 27,30,000-এ এসে পৌঁছেছে। এখন প্রশ্ন হলো, এত বেকারত্বের দায়টা আসলে কার? উত্তরটা খুব সহজে বলা যেতে পারে, এই বেকারের দায়ভার সম্পূর্ণ রূপে এই রাষ্ট্র ব্যবস্থার। তাহলে এই রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বেকারদের কথা মাথায় না রেখে কেন প্রতি বছর তারা এই বেকার জনগোষ্ঠী উৎপাদন করে ছেড়ে দিচ্ছে বাজারে? তাছাড়া শিক্ষিত বেকারদের বড় একটা অংশ ঝুঁকে থাকে বিসিএস কিংবা সরকারি চাকরির পিছনে। আর কেনই বা ঝুঁকে থাকবে না? কারণ এই বিসিএস বা সরকারি চাকরির পিছনে ঝুঁকে থাকার তাদের প্রথম কারণ হচ্ছে সেন্স অফ সিকিউরিটি। অন্যদিকে প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করার জন্য যে দক্ষতার প্রয়োজন হয়, এই দক্ষতা অনেকেরই মধ্যেই থাকে না। আর কেনই বা থাকবে? কারণ বাংলাদেশের প্রাইভেট সেক্টরগুলোতে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই সেন্স অফ সিকিউরিটি। একটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব বিভিন্ন নিয়ম নীতির বেড়াজালে থাকে আবদ্ধ। সুতরাং ভিডিও শেষে বলতে চাই, এই বেকারত্বর লাগাম কি আদৌ কেউ টেনে ধরবে, নাকি এই লাগাম সারা জীবন এই জনগোষ্ঠীর সাথে অব্যাহত থাকবে? এজন্য প্রথম প্রয়োজন সরকারি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা, এবং সর্বশেষ বেকারত্ব দূরকরণে সবার আগে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সরকারের হস্তক্ষেপ। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলো এমনভাবে গড়ে তুলতে হবে যাতে একজন স্টুডেন্ট তার শিক্ষা জীবনের শুরু থেকে পাশ করে বের হওয়ার আগ পর্যন্ত সে নানান সময়ে বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে, যাতে করে পাশ করার পরে অভিজ্ঞতা কিংবা এক্সপিরিয়েন্স নামক কোনো অলীক বস্তুর সাথে বের হওয়ার পর তাকে পরিচিতি না হতে হয়। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো বেকারত্ব দূরকরণের জন্য, সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া। এবং এই উদ্যোক্তা হওয়ার পিছনে সবার আগে প্রয়োজন হচ্ছে সরকারি হস্তক্ষেপ কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা। শিক্ষিত বেকারদের এমনভাবে মোটিভেট করতে হবে তারা শিক্ষার পাশাপাশি উদ্যোক্তা হতে আগ্রহী হয়, এমনভাবে তাদেরকে তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয় জীবন থেকে। সুতরাং ভিডিও শেষ করব, তবে শেষ করার আগে আবারও সেই শুরুর কথা দিয়েই শেষ করতে চাই। আগামীর নির্বাচনে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আগে জিজ্ঞেস করে নেবেন আপনার ভাত কাপড়ের চিন্তায় আসলেই সে কতটুকু চিন্তিত।